বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রথম ক্লাসের থিওরি বিষয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ক্লাসে তোমাদের কিছু প্রবলেম সলভ করেছি আমরা, এবং অবশিষ্ট কিছু প্রবলেম আছে সেগুলো আজকে তোমাদের এই ক্লাসে আমরা শেষ করব, এবং কিছু এক্সারসাইজ প্রবলেম আছে সেগুলো আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিব। তো আজকের ক্লাসটি আসলে আমরা শেষ করতে চাই, আজকের ক্লাসের সাথে সাথে চ্যাপ্টারটি আমরা শেষ করতে চাই। তো ক্লাসটি শেষ করতে হলে আমাদের তোমাদেরকে আমি বলেছিলাম যে এর রিলেটেড যতগুলো সংজ্ঞা বা এর রিলেটেড যে তাত্ত্বিক বিষয়গুলো ছিল, থিওরি ছিল, সেগুলো তোমরা ভালোভাবে হয়তো বা বাসায় পড়েছো, আমি এটি আশা করছি। এবং যদি কারো কোনো ঘাটতি থেকে থাকে তোমরা নিয়মিত এটি বাসায় চেষ্টা করবে পড়বে। বা তোমরা জানো যে বাংলা মিডিয়ামের অনেক বই আছে আমাদের, সেই বই থেকে আমরা কিন্তু খুব সরল বাংলা ভাষায় এগুলো বলা আছে, সেখান থেকে আমরা যদি মনে করি যে এটি আমরা শিখবো, তাহলে কিন্তু আমরা অবশ্যই খুব সহজে শিখতে পারবো। আমার স্লাইড গুলো কিছু ইংরেজি বাংলা মিক্সড আছে, এবং সেখান থেকে তোমরা বাংলায় সমস্ত কথাগুলো আলোচনা করেছি বাংলায়, কাজে তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা যেগুলো পড়তে বলেছি তোমাদেরকে ঠিক সেগুলো তোমরা সুন্দরভাবে পড়বে, তাহলে আশা করি সফল কাম হবে। তো আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি আমার নিয়মিত ক্লাসের আজকের 3 নম্বর ক্লাস এবং যথারীতি সর্বশেষ ক্লাসে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এক্সাম্পল 5 তোমাদের সামনে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আজকে এক্সাম্পল 5 তোমাদের সামনে সমাধান করব আমরা। এটি একটি ওভারহ্যাঙ্গিং বিম। এটির তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ডি ই। এই বিমটির দৈর্ঘ্য, স্প্যান এবং সাধারণভাবে স্থাপিত একটি বিম। এ এবং ডি বিন্দুতে সাপোর্ট আছে, হিঞ্জ এবং রোলার সাপোর্ট। আমরা সাপোর্ট সম্বন্ধে তোমাদেরকে যথেষ্ট তোমরা হয়তো ইতিমধ্যে জ্ঞান লাভ করেছো। সিম্পলি সাপোর্টেড একটি বিম, ওভারহ্যাঙ্গিং, এবং 3 ধরনের লোড এখানে আছে। তোমরা দেখো যে একটু রকমারি আছে, অন্য প্রবলেমের থেকে আজকের এই প্রবলেমটি একটু ভিন্ন। কিভাবে আমি বলছি দেখো, এ টু বি, এ থেকে বি পর্যন্ত কিন্তু সমভাবে বিস্তৃত লোড 20 কিলোনিউটন পার মিটারে বলা আছে এখানে। এবং সি বিন্দুতে একটু ব্যতিক্রমধর্মী বল দেওয়া আছে, যেটি এর আগে কোনো সমস্যা আমরা আলোচনা করিনি। এটি একটি নতুন সমস্যা, কাজে এটি আমরা সমাধান করব। এবং ডি থেকে ই বিন্দু পর্যন্ত ত্রিভুজ আকার যে লোডটি আছে সেটি 30 কিলোনিউটন পার মিটার এবং 2 মিটারের উপর এটি বিস্তৃত আছে। তোমাদেরকে জেনে বলে রাখা ভালো, সেটি হলো যে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের সংজ্ঞা শিখেছিলাম। বিমের যে কোনো সেকশনে ডানে অথবা বামে সকল বলের বীজগণিতিক যোগফলকে শিয়ার ফোর্স বলবো, এবং বলের দ্বারা সৃষ্ট মোমেন্টের বীজগণিতিক যোগফলকে আমরা বেন্ডিং মোমেন্ট বলবো। কাজে যে কোনো সেকশন, একটা সেকশনকে যখন কল্পনা করবো তার ডান পাশ অথবা বাম পাশ আমরা কল্পনা করলে আমাদের এটি আমরা করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুতে একটি বল আছে একটা ফ্রেমের মতো। তোমরা দেখো মানে সবুজ কালির মতো দেখো, এখানে একটি এল প্যাটার্নের একটি বিমের অ্যাক্সিস থেকে এ বি সি ডি ই একটি বিমের হরাইজন্টাল মেম্বার, এটি এর উপরে দেখো একটি দণ্ডায়মান আছে এল প্যাটার্নের। প্রথমে একটি খাড়া দণ্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, সি থেকে উপরের দিকে পয়েন্ট বাম দিকে ডিস্টেন্সটা দেওয়া আছে 0.7 মিটার উপরে গিয়ে ফ্রেমটি আবার ডান দিকে 0.5 মিটার গিয়েছে। তারপরে সেখানে একটি দণ্ডমান ভার্টিক্যাল ডাউনওয়ার্ড একটি লোড আছে 40 কিলোনিউটন। অর্থাৎ বিমের অ্যাক্সিসের সাথে সি বিন্দুতে একটি এল প্যাটার্নের ফ্রেম সংযুক্ত করা আছে, এবং সেই ফ্রেমের মাথায় শেষ বিন্দুতে সেখানে 40 কিলোনিউটন একটি বল দেওয়া আছে। তাহলে আমাদেরকে আগে এই ফোর্স সম্বন্ধে বিস্তারিত জেনে নিয়ে পরবর্তীতে বাকি ফোর্স আমাদের তো জানাই আছে কিভাবে সমাধান করতে হয়। তো এটি যেহেতু ব্যতিক্রম, এটি আমরা আলোচনা করে পরবর্তীতে আমাদের সমাধানে যাবো ইনশাআল্লাহ। দেখো তোমরা এরকম ফোর্স যদি থাকে, তাহলে তোমরা যেহেতু মোমেন্ট সম্বন্ধে আমাদের বিগত পাঠেই আমাদের এই সম্বন্ধে ব্যাপক ধারণা আছে স্ট্রাকচারাল মেকানিক্স বিষয়ে, তো ওখানে আমরা শিখেছি মোমেন্ট তাকেই বলবো ফোর্স এবং পারপেন্ডিকুলার যদি ডিস্টেন্স থাকে। এখানে আমরা সি বিন্দুতে যদি কল্পনা করি, তোমরা দেখো সি বিন্দুকে যদি কল্পনা করি, তাহলে আমাদের সি বিন্দুতে একটি ফোর্স আছে, সি বিন্দুতে ফ্রেমটি বাঁধা, কিন্তু বল আছে 40 কিলোনিউটন। অর্থাৎ সি বিন্দুতে কি ঘটনা ঘটবে 40 কিলোনিউটনের কারণে? তোমরা দেখো এখান থেকে
ডান দিকে, সি বিন্দুতে ঠিক ডান দিকে 0.5 মিটার দূরে সেই বলটি কিন্তু ক্রিয়া বিন্দুটা, যদি অ্যাক্সিসটা আমরা করবো ভার্টিক্যাল এরকম, তোমার মাউসের পয়েন্টার দিয়ে আমি দেখাচ্ছি, নিচের দিকে এদিকে কাজ, অর্থাৎ সি বিন্দুতে কিন্তু একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে। অর্থাৎ এই 0.5 মিটার ডিস্টেন্স থাকার কারণে এটি কিন্তু একটা মোমেন্ট ডেভেলপ করে, যেহেতু দূরত্ব আছে, মোমেন্ট সমান আমাদের বল গুণ, এবং দূরত্ব লম্ব দূরত্ব হবে 0.5 মিটার। এই ক্ষেত্রে এই ফোর্সটা 40 কিলোনিউটনের ফোর্সটার অ্যানালাইসিসটা হবে এরকম যে 40 কিলোনিউটন দ্বারা কতটুকু মোমেন্ট ডেভেলপ করবে, সেটা কোন মুখী, ঘড়ির কাঁটার মুখী, অর্থাৎ ক্লকওয়াইজ একটি মোমেন্ট ডেভেলপ করবে। কাজেই এই 40 কিলোনিউটন দ্বারা কতটুকু মোমেন্ট ডেভেলপ করে সেটি হবে, আমরা পাচ্ছি যে সি তে যদি মোমেন্ট নেই তাহলে হবে 40 × 0.5 অর্থাৎ 20 কিলোনিউটন, একটি কিলোনিউটন মিটার একটি আমরা মোমেন্ট পাবো এখানে, অর্থাৎ কাপল টাইপের। আমরা কাপলের সংজ্ঞা শিখেছি, সেই কাপল তৈরি সেটা বা মোমেন্ট তৈরি সেটা হবে ঘড়ির কাঁটার মুখী সি বিন্দুতে ক্রিয়াশীল হবে। এবং এই সকল ফোর্সের ক্ষেত্রে শুধু মোমেন্ট ডেভেলপ করে তিনি ক্ষান্ত হবেন না, ফোর্সের ক্রিয়া বন্ধ হবে না, সে আবার সে ভার্টিক্যাল ফোর্সটি আবার সি বিন্দুতে এসে পুনরায় প্রতিস্থাপিত হবে। অর্থাৎ এই 40 কিলোনিউটন বল দ্বারা একটি মোমেন্ট ডেভেলপ করবে, পাশাপাশি সেই বলটির আবার ভার্টিক্যাল যে মানটি সেই মানটি সরাসরি সি বিন্দুতে ইফেক্টিভ হবে। আমরা পরবর্তী ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবো কি হয়েছে। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুতে যে বলটি ছিল, তোমরা দেখো উপরে চিত্রে 0.5 মিটার দূরে 40 কিলোনিউটন যেটি আছে, 40 কিলোনিউটন যে বলটি আছে সেটি দেখো 0.5 মিটার দূরে ছিল, এটি দ্বারা মোমেন্ট ডেভেলপ হয়েছে কতটুকু, এই যে আমরা দেখাচ্ছি 40 × 0.5 20 কিলোনিউটন মিটার, ঘড়ির কাঁটার মুখে আমি যেটি বলেছিলাম। এবং ফোর্স যেটি 40 কিলোনিউটন ছিল, সেই ফোর্সটি কিন্তু সরাসরি সি বিন্দুতে আবার এসে এখানে এখানে কিন্তু অ্যাপ্লাইড হয়েছে। কিন্তু বাকি যে দুটি ফোর্স ছিল দুই রকমের, যেটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং ট্রায়াঙ্গুলার লোড, সেটি কিন্তু আগের মতোই আছে। এখন আমরা এই বিমটা অ্যানালাইসিস করার পর্যায়ে চলে এসেছি। আমরা এখন শিয়ার ফোর্স, রিঅ্যাকশন বল বের করব, এরপর শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা রিঅ্যাকশন ক্যালকুলেশন করছি। আমরা সামেশন অফ মোমেন্ট, আমরা যে কোনো একটা বিন্দুতে মোমেন্ট নিয়ে, পূর্বের নাই আমরা এই বিন্দুতে মোমেন্ট নিয়েছি, মোমেন্ট নিলে রিঅ্যাকশন এ ঊর্ধ্বমুখী কাজ করবে এবং ডি ঊর্ধ্বমুখী কাজ করবে। আমরা মোমেন্ট নিয়েছি RD × 0.4 RD, অর্থাৎ এ বিন্দুতে মোমেন্ট নিয়েছি, এ থেকে ডি বিন্দুর দূরত্ব 211 অর্থাৎ 4, আর যেহেতু ঘড়ির কাঁটা বিপরীতমুখী কাজ করবে এজন্য নেগেটিভ × 4 + 20 কিলোনিউটন পার মিটার। আমরা জানি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের পার মিটারের যে লোড এখানে ক্রিয়াশীল আছে সেটি ইনটু টোটাল ডিস্টেন্স, তাহলে মোট লোড হলো, এবং এর ঠিক ক্রিয়া বিন্দুটি হবে তার টোটাল যতটুকু দূরত্ব ব্যাপী সে বিস্তৃত আছে তার ঠিক মধ্যবিন্দু, যে কাজের 2 এর অর্ধেক হলো 1, সেজন্য 1 হয়েছে এখানে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 40 কিলোনিউটন যেটি কনসেন্ট্রেটেড লোড, সেটি এই বিন্দু থেকে 3 মিটার দূরত্বে আছে, সেজন্য 3 দিয়ে গুণন হলো। যেহেতু ঘড়ি কাটামুখী সবগুলো প্লাস হচ্ছে, শুধু RD ব্যতীত। এবং ট্রায়াঙ্গুলার লোড তোমরা জানো, আমি গত ক্লাসে বলেছি, দ্বিতীয় ক্লাসে, ট্রায়াঙ্গুলার লোডটাকে টোটাল লোড হিসাবে বের করতে হলে এটা ট্রায়াঙ্গুলার যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেভাবে করতে হয়েছে। এখানে দেখো হাফ ইন্টু ভূমি 2 মিটার, উচ্চতা হলো 30 কিলোনিউটন পার মিটার, এবং এর ক্রিয়াবিন্দুটা হবে, আমি বলেছিলাম গতকালকে, তোমাদের আরেকবার বলছি, যে ত্রিভুজের যদি ভূমি হয়, ভূমি থেকে শীর্ষবিন্দুর দিকে 1/3 এর কেন্দ্র, এবং শীর্ষবিন্দু থেকে ভূমির দিকে 2/3। কাজে এক্ষেত্রে যেহেতু আমরা ভূমির থেকে শীর্ষবিন্দু, ত্রিভুজের এটা যেহেতু শীর্ষবিন্দু এদিকে যাচ্ছি, কাজে এই 1/3 হবে। দেখো হাফ ইন্টু 2 × 30 টোটাল লোড হলো এটি টোটাল লোড হলো। এখন এর দূরত্ব এখান থেকে হবে 2114 প্লাস 1/3 অফ 2, সরি 1/3 অফ 2, এখানে ক্যালকুলেশনটা একটু ভুল আছে, 2/3, ও সরি এটা ঠিক আছে, 1/3 অফ 2 অর্থাৎ 2/3 গুণন করলে সেটি হবে। এখানে ক্যালকুলেশন করলে আমাদের RD মান বের হবে 80 কিলোনিউটন। এখন আমরা যদি রিঅ্যাকশন এ বিন্দুর বের করতে চাই, তাহলে ডি বিন্দুতে মোমেন্ট নিয়ে এরকম ভাবে ক্যালকুলেশন করলে হবে। তবে সোজা সাপটা যদি করতে চাই খুব সহজে, তাহলে আমরা ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিস করলে কিন্তু এটি আমাদের রিঅ্যাকশন বল এ বিন্দু বের হয়ে যাবে খুব সহজে। এই জন্য আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ সামেশন অফ Fy = 0, আপওয়ার্ড পজিটিভ যদি হিসাব করি, তাহলে ঊর্ধ্বমুখী RA পজিটিভের জন্য প্লাস
80 প্লাস 80, এখানে আরডির মান যেহেতু 80 আসছে, আরডি বসিয়ে দিলাম। নেগেটিভ 20 কিলোনিউটন পার মিটার ইন্টু 2 মিটার ডিস্টেন্স ব্যাপী আছে, সেজন্য নেগেটিভ, মাইনাস 40 কিলোনিউটন কনসেন্ট্রেটেড লোড, মাইনাস ট্রায়াঙ্গুলার লোড, ইকুয়াল টু 0। এখানে আর এস মান আমরা পেয়ে গেলাম 30 কিলোনিউটন। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি কথা আমি আলোচনা করিনি। দেখো, যখন এই বিন্দুতে মোমেন্ট নিয়েছিলাম, তখন দেখো এই যে আমাদের যে এক্সট্রা ওই যে 40 কিলোনিউটন বল যেহেতু ফ্রেমের মাথায় বাঁধা ছিল, ওটার কারণে যে মোমেন্টটি ডেভেলপ করে সেটা কিন্তু সরাসরি মোমেন্ট হিসেবে বসে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 40 ইন্টু 3 পরে যে 20, এটি কিন্তু বিশুদ্ধ মোমেন্টটি, কিন্তু মোমেন্ট যেহেতু এখানে হিসাব করছি আমি, কাজে সেই মোমেন্টটি কিন্তু এখানে বসবে। কিন্তু ফোর্স অ্যানালাইসিস যখন করব ভার্টিক্যাল বা হরাইজন্টাল, সেই ক্ষেত্রে কিন্তু ওই 20 কিলোনিউটনের মোমেন্টের কিন্তু কোনো কার্যকারিতা থাকবে না, কারণ আমরা ফোর্স অ্যানালাইসিস করি। কিন্তু এটা কিন্তু মোমেন্টের ক্ষেত্রে সে অলওয়েজ মোমেন্টের হিসাবে আসবে, কিন্তু ফোর্সের হিসাবে আসবে না। এই ক্ষেত্রে শেয়ার ফোর্স হিসাবের ক্ষেত্রেও সে আসবে না, শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট হিসাবের ক্ষেত্রে তাকে আমরা গণ্য করব। আমরা এখন রিয়াকশন বল বের করেছিলাম, শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব। দেখো তোমরা, আমরা আগের মতো 0-0 সেকশন কল্পনা করেছি। এ বিন্দুর বাম পাশে, এ বিন্দুর ডান পাশে 1-1, তারপরে 2-2 সেকশন, এরপর 3-3, 4-4, 5-5, 6-6, 7-7। আমরা এখন দেখি 0-0 সেকশন, যেহেতু এখানে কোনো ফোর্সই নাই, কাজে এটি মান 0। আগের মধ্যে আমাদের অভিজ্ঞতা আছে 1-1 সেকশনে রিয়াকশন কাজ করে, তখন 1-1 সেকশন, তখন বাম পাশে একটি মাত্র ফোর্স আছে, আরে 30 কিলোমিটার, সেটি আমরা দেখিয়েছি। এবং 2-2 সেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটি মাত্র ঊর্ধ্বমুখী বল এবং একটি আছে আমাদের সমবাহু বিস্তৃত লোড টোটাল, সেটি আমরা দেখবো ক্যালকুলেশন। 2-2 সেকশনে যখন যাবো, তো ঊর্ধ্বমুখী 30 কিলোনিউটন মাইনাস 20 ইন্টু 2 মিটারের উপরে আছে, এটা বীজগণিতিক যোগফলে নেগেটিভ 10 কিলোনিউটন আসে। 3-3 তে গিয়ে আমরা দেখতে পাবো একই ফোর্স, আর কোনো মান নেই। কাজে যেহেতু এইটুকু বিমের দূরত্বের মধ্যে কোনো ফোর্স নাই, অ্যাপ্লাইড কোনো ফোর্স নেই, কাজে এটি শূন্য হবে। কাজে আগের বিবেচিত যে মানটি ক্যালকুলেটিভ, সেই মানটি এখানে হবে। 4-4 সেকশনে যখন আসবো, তখন তোমাদের বাম দিকের যে মানটি ক্যালকুলেশন করা আছে, সে তার সাথে শুধুমাত্র এই ডাউনওয়ার্ড যে ফোর্সটি আছে এখানে 40 কিলোনিউটন, যেটি তোমরা তীর চিহ্নে লাল কালি দিয়ে দেখতে পাচ্ছ, এটি শুধু হিসাবে আসবে। তাহলে নেগেটিভ 10, নেগেটিভ 4, যেহেতু ডাউনওয়ার্ড নেগেটিভ। এখানে কিন্তু মোমেন্টটি বিবেচনা আসলো না, তোমাদেরকে আমি আগেই বলেছি যে এটি বেন্ডিং মোমেন্ট, এটি পিওর মোমেন্ট যেহেতু, অথবা যুগল মোমেন্ট, কাজে এই মোমেন্টটি কিন্তু মোমেন্ট হিসাবের ক্ষেত্রে আসবে, কিন্তু কোনো শিয়ার ফোর্স বা রিয়াকশন ক্যালকুলেশনের ক্ষেত্রে এটি আসবে না। যখনই আমরা মোমেন্ট বিবেচনা করে কোনো কাজ করব, তখনই এটি হিসাবে আসবে, কিন্তু অন্যথা কোনো ফোর্স অ্যানালাইসিসের ক্ষেত্রে এটি বিবেচনায় আসবে না। এরপর 5-5 সেকশনে যখন যাব, তখন একই মান পাবো, কারণ এর 4-4 টু 5-5 আমাদের দূরত্ব আছে, বাট কোনো অ্যাপ্লাইড ফোর্স নাই, সেজন্য একটু আমাদের আগের মানই থাকবে। যখন 6-6 সেকশনে যাব, তখন তার সাথে শুধুমাত্র একটি রিয়াকশন বল ডি বিন্দু যুক্ত হবে, 80 আপওয়ার্ড পজিটিভ, সেটার সাথে বীজগণিতের যোগফল আমরা 30 কিলোনিউটন পেয়ে যাব। এবং 7-7 সেকশনে যখন আসব, তখন এর সাথে শুধুমাত্র একটি ট্রায়াঙ্গুলার লোড, ওর সাথে নেগেটিভ বিয়োগ বোধক হবে, যেহেতু ডাউনওয়ার্ড, আর এটি আমরা পজিটিভ মান আছে। তো আমরা এই টোটাল বলটা যখন হিসাব করে হাফ ইন্টু ডিস্টেন্স, ভূমি ইন্টু উচ্চতা 30, তাহলে এটি আমাদের বীজগণিতের যোগফল শূন্য হবে। অর্থাৎ শেয়ার ফোর্সের মান আমরা বলেছিলাম শুরু এবং শেষ বিন্দুতে যেটি শূন্য হবে, সেটি আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। আমরা এখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। তোমরা দেখো, এই বিন্দুতে কিন্তু আমরা শেয়ার ফোর্স পেয়েছিলাম 30 কিলোনিউটন পজিটিভ। আমরা আগে রেফারেন্স লাইন একটা নিয়ে নিলাম 0-0, একটা 0-0 রেফারেন্স লাইন নিলাম। এই রেফারেন্স লাইনের থেকে উপরের দিকে যদি বিবেচনা করি আমরা পজিটিভ, তাহলে পজিটিভ মানগুলোকে উপরে আঁকবো, 0 টু কত মান হয় ভ্যারিয়েশনটা দেখে, এবং নেগেটিভ হলে রেফারেন্স লাইনের নিচে আসবে। তো আমরা 30 কিলোনিউটন আপওয়ার্ড পজিটিভ। এরপরে 2-2 সেকশনে যখন আসব, তখন 30 কিলোনিউটন, এবং আমরা আগে ক্যালকুলেশন করে দেখেছি, তোমরা দেখো এখানে 2-2 সেকশনে কিন্তু নেগেটিভ 10 হয়েছে, মানে 1-1 এ ছিল 30, 2-2 তে এসে কিন্তু নেগেটিভ, অর্থাৎ জোন ক্রস করেছে, আমাদের রেফারেন্স লাইনটাকে কিন্তু ক্রস করেছে এখানে নেগেটিভ 10। এরপরে আমরা দেখলাম আর কোনো ফোর্স নাই, অর্থাৎ 3-3 সেকশনে কিন্তু মানটা একই ছিল। তোমরা দেখো 3-3 সেকশন নেগেটিভ 10 ছিল, কাজে 2 এবং 3 তে মান একই, এই জন্য দেখো আনুভূমিক। আমরা বলেছিলাম শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য যে যদি বিমের উপরে কোনো লোড না থাকে, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আনুভূমিক সরল রেখা হয়, এখানে কিন্তু হলো। এবং এখানে দেখো 40 কিলোনিউটন আছে, তখন 4-4 সেকশনে আসবো, তখন কিন্তু ওই মানটা বেড়ে, তোমরা আগের স্লাইডে দেখো 4-4 সেকশনে কিন্তু নেগেটিভ 50 হয়েছে। কাজেই এই 10 এর সাথে আমার এই 40 ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যেটি
নেগেটিভ বিয়োগবোধকই যোগ করলে সেটি কিন্তু 50 হবে, 40/10 এরপরে আবার কিন্তু 4 অর্থাৎ এই কনসেন্ট্রেটেড লোড টু সাপোর্ট পর্যন্ত কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড নাই, এজন্য কিন্তু মান একই থাকছে। আমরা ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি, দেখো এখানে 5 সেকশন এবং 4 সেকশনের মান একই। এরপর যখন 6 সেকশনে যাবো তখন কিন্তু ওর সাথে একটি আপওয়ার্ড এটা রিয়াকশন ফোর্স আর ডি 80 কিলোনিউটন ঊর্ধ্বমুখী কাজ করবে, সেটি যোগ করলে সেখানে মান হয়ে যাবে 30। এবং পরবর্তীতে যখন আমরা ত্রিভুজের মানটা বিয়োগ করবো 7 সেকশন, আমরা দেখতে পাচ্ছি এখানে 0 মিলবে, কাজে এখানে কিন্তু 0 হয়েছে। এখন ডায়াগ্রামের যে ধরনটা সেটি কেমন হবে তোমরা দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম আগের গতকাল দ্বিতীয় ক্লাসে যে প্রবলেমটি আমাদের ছিল সেটি ছিল এরকম যে এই ট্রায়াঙ্গুলারটা কিন্তু শুরু হয়েছিল এই বাম দিক থেকে আস্তে আস্তে লোডের ভ্যারিয়েশনটা বেড়েছিল, তীব্রতাটা বেড়েছে, কিন্তু এখানে কিন্তু তীব্রতা লোডের আস্তে আস্তে কমেছে। এই ক্ষেত্রটা আর ওই ক্ষেত্রের সাথে একটু ভিন্ন, ওটি ছিল এখান থেকে যদি আমরা এই 3 সেকশন থেকে আঁকি এরকম ছিল, তোমরা মাউস পয়েন্টার দিয়ে দেখো এরকম গ্র্যাজুয়ালি ফোর্সটা বেড়েছিল বাম থেকে ডান দিকে, আর এখানে কিন্তু বাম থেকে ডান দিকে গ্র্যাজুয়ালি কমেছে। কাজে লোডের তীব্রতা কমলে কিন্তু স্লোপটা তোমাদের হরাইজন্টালের সাথে যে স্লোপটি সেটি কিন্তু বাড়বে। হরাইজন্টাল লাইনটা একটু কল্পনা করে যদি লোডের তীব্রতা হিসাব করি তাহলে কিন্তু আস্তে আস্তে স্লোপটি কমেছে। এই জন্য এখানে কিন্তু প্যারাবোলিক একটি কার্ভ হবে, এটিকে বলা হয় 2 ডিগ্রি প্যারাবোলিক কার্ভ, এবং এটি হবে স্যাগিং কার্ভ। কিন্তু ফোর্সটা যদি আমাদের অ্যাপ্লাইড এই ট্রায়াঙ্গুলার লোডটা যদি গ্র্যাজুয়ালি বাম থেকে ডানে বাড়তো তাহলে কিন্তু এটা হুগিং কার্ভ হতো, অর্থাৎ স্লোপটা কিন্তু তখন আস্তে 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 বাড়তো, কিন্তু এখানে আগে বেশি হবে আস্তে আস্তে স্লোপটা কমতে থাকবে, এর জন্য এটাকে প্যারাবোলিক কার্ভ হবে। যাই হোক, তোমাদের মনে রাখার সহজ একটি বিষয় আমি বলি, ট্রায়াঙ্গুলার লোডের বাম থেকে সবসময় ডান দিকে বিবেচনা করবো। মাইন্ড ইট, আমরা সব সময় এই লোডকে বাম দিকে, এখানে কিন্তু বাম মানে এই অংশ থেকে ডান দিকে, অর্থাৎ 6 থেকে 7, অর্থাৎ সাপোর্ট ডি বিন্দু থেকে ডান দিকে যাব আমরা। তার মানে কি, প্রথমে লোডের তীব্রতা বেশি ছিল আস্তে আস্তে কমেছে। কিন্তু যদি এরকম হতো যে এই এই ট্রায়াঙ্গেলটা এরকম হতো, এই আমার মাউস পয়েন্টারটা তোমরা দেখো, যদি উল্টো হতো গতকাল ক্লাসের মতো, অর্থাৎ এখান থেকে 0 আস্তে আস্তে বেড়ে যদি এখানে 30 হতো, তাহলে সেটা কিন্তু হতো স্যাগিং কার্ভ, সরি হুগিং কার্ভ, এটি কিন্তু হবে স্যাগিং কার্ভ। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, এটা যদি মনে রাখতে না পারলে আমার আগের কথাগুলো, তাহলে মনে রাখবে যে বাম থেকে ডান দিকে যখন যাব, যদি লোডের তীব্রতা আস্তে আস্তে বেড়ে যায় তাহলে কার্ভ হবে হুগিং কার্ভ, ঊর্ধ্বমুখী বাঁক। আর যদি এরকম হয় তাহলে স্যাগিং কার্ভ হবে, এই যেটা দেখতে পাচ্ছ চিত্রে। আমরা হয়তো বা শেষের দিকে তোমাদের আরো দু একটি বিষয় এখানে আলোকপাত করতে পারবো, তখন তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরেও তোমাদেরকে বলে রাখতে চাই যে এই সাবজেক্টে যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, মূলত সেই প্র্যাকটিক্যাল ক্লাস আমরা থিওরি কথাবার্তা আলোচনা করব, কারণ প্র্যাকটিক্যাল ল্যাবের যে বিষয়টি আছে এটা কিন্তু থিওরি অফ স্ট্রাকচারের থিওরি অংশ, কাজে ওই প্র্যাকটিক্যালটা কিন্তু থিওরির মতোই হবে, তখন তোমাদের হয়তো এই কনসেপশন গুলো আমরা আরো ক্লিয়ার করার চেষ্টা করবো। এরপরে আমাদের এখানে কিন্তু তোমরা দেখো একটি ডেঞ্জারাস পয়েন্ট পেয়েছি আমরা। ডেঞ্জারাস পয়েন্টের সঙ্গে আমরা জানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি জিনিস, ডেঞ্জারাস পয়েন্ট অর্থাৎ যে আমরা বলেছি যে পজিটিভ জোন থেকে যখন নেগেটিভ জোনে যাবে আমাদের ডায়াগ্রাম, তখন যে বিন্দুতে ক্রস করবে সেটিকে আমরা বলি ডেঞ্জারাস পয়েন্ট। কত দূরে সেটি আমি একটি ক্যালকুলেশন তোমাদেরকে গতকাল বলেছিলাম, সরল একটি ক্যালকুলেশন, যে যদি তুমি এ বিন্দু থেকে শূন্য বিন্দু দূর, এখানে এই চিত্রের ক্ষেত্রে, অর্থাৎ এই যে সাপোর্ট আছে এই বরাবর 0 বিন্দু থেকে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্স এক্স যেটি আমরা দেখি 1.5 মিটার, এটা কিভাবে পেলাম আমরা সেটা দেখো, সহজেই বলি। যদি এই পাশে শেয়ার ফোর্স 30 কিলোনিউটনকে যদি এইখানে 20 দিয়ে ভাগ করো তাহলে পাবো এইখান থেকে এই দূরত্ব, বাম থেকে এই শূন্য বিন্দুর দূরত্ব। কিন্তু তুমি যদি এই 10 কিলোনিউটন যে শেয়ার ফোর্স এটিকে যদি 20 দিয়ে ভাগ করো তাহলে দূরত্ব পাবা এখান থেকে এইভাবে। এটা একটা সহজ সহজ নিয়মে যদি এটা বলি, এই ইকুয়ালিটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু এরকম একটি শর্টকাট নিয়ম আছে। এছাড়া আমরা ঐকিক নিয়মে বের করতে পারি, গত ক্লাস আমরা দেখিয়েছি সেভাবে করতে পারবো। যাই হোক, এখানে একটি ডেঞ্জারাস পয়েন্ট আছে। আমরা এরপরে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখো, আমরা ডেঞ্জারাস পয়েন্টের দূরত্ব 1.5 মিটার দেখিয়েছি। এখন আমাদের যে আছে, আমরা তোমাদেরকে বলেছি যে এ বিন্দুতে এবং ই বিন্দুতে আমাদের কিন্তু মোমেন্টের মান 0, কারণ ওখানে কোনো ডায়াগ্রাম নাই, কাজে এটা মোমেন্টের মান 0 হবে। আমরা দেখিয়েছি এক্স 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 মিনস ডেঞ্জারাস পয়েন্ট আমরা জানি যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয়, সেজন্য আমরা এখানে দেখবো কতটুকু বেন্ডিং মোমেন্ট হয়। দেখো এই পয়েন্টে যদি মোমেন্ট হিসাব করি তাহলে যে আমরা বলেছি মোমেন্ট মানে যে কোনো সেকশনে বাম অথবা ডান, এটা বাম অংশ কল্পনা করেন, রোডের ঘনঘট এখানে কম, বা ডান দিকে যদি যায় তাহলে অনেক রকম ফোর্স আছে এবং দূরত্বের ব্যাপার আছে।
বাম দিকে আমরা একটু কল্পনা করব। তাহলে দেখো এই পয়েন্টে যদি এক্স এক্স সেকশনে মোমেন্ট নিই তাহলে কি হবে, এম এক্স ইকুয়াল টু এই রিয়াকশন যেটি সেটি কিন্তু 30 কিলোনিউটন ইন্টু 1.5 মিটার, ঘড়ি কাঁটার মুখী ঘোরাচ্ছে এজন্য কিন্তু এটা আমাদের পজিটিভ, মাইনাস 20 কিলোনিউটন পার মিটার যেটি আছে 1.5 মিটার ব্যাপী। তাহলে টোটাল লোড পেলাম ইন্টু এর লোডের অ্যাকশনটা হবে, ক্রিয়া বিন্দুটা হবে এই এই 1.5 মিটারের ঠিক মিডল বিন্দুতে। আমরা জানি সমভাবিস্থিত লোডের ক্ষেত্রে তার লোডের লোডের কেন্দ্রবিন্দুটা হয় থাক যত দূরব্যাপী বিস্তৃত থাকে তার মিডল বিন্দু মধ্যবিন্দু পর্যন্ত দিয়ে, কাজে এখানে 1.5 অর্ধেক হবে, সেজন্য 1.5/2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা 22.5 কিলোনিউটন পার মিটার আমরা পাই। এরপরে বি বিন্দুতে যদি হিসাব করি তাহলে আমাদের আগের হিসাবের থেকে আমাদের যেহেতু সেটা করব না, আমরা নতুন ভাবেই করব। আর এর রিয়াকশন ইনটু এখান থেকে দূরত্ব 2 মিটার মাইনাস 20 ইনটু 2 ইনটু 1 বলেছি, এটা ঘড়ি কাটামুখী ঘড়ি কাটা বিমুখী, এটা হিসাব করে 20 কিলোনিউটন পার মিটার বলি। এরপর সি বিন্দুতে যখন আসব তখন সি বিন্দুতে দুইবার হিসাব করতে হবে, তোমাদের মনে রাখা খুব জরুরি, এটা নোট করে রাখো তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার। আমরা দেখো তোমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম যে যদি কোনো বিন্দুতে কাপল থাকে, কোনো বিমের যদি কোনো বিন্দুতে কাপল থাকে তাহলে সেটা সেই কাপল বেন্ডিং মোমেন্ট হিসাবের ক্ষেত্রে সেটি তার লেফট রাইট অর্থাৎ তার বামে এবং ডানে দুইবার হিসাব করতে হয়। অর্থাৎ আমি যখন সি বিন্দুতে হিসাব করব, সি বিন্দুর লেফটে অথবা সি বিন্দুর ঠিক বাম পাশে, তাহলে দেখো এখানে কিন্তু এক মান একরকমের সি বিন্দু পার হলে, অর্থাৎ এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা বলেছেন সোজা কথা যেটি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেখানে ভার্টিক্যালি আপ ডাউন করবে। আমরা দেখি মোমেন্ট অ্যাট সি, এখানে বলেছি সেকশন বিফোর দ্য কাপল, অর্থাৎ কাপল বিবেচনার আগের অবস্থা। তাহলে কি হবে, সি বিন্দুতে গিয়ে আমি নিলাম, কাপলটা বিবেচনা আনছি না। এখন এই অবস্থায় কি হবে দেখো, সি বিন্দু মোমেন্ট নিলে হবে কি আর এ ইন্টু 2 ইন্টু 1 30 ইন্টু 3 মাইনাস এই 20 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 অর্থাৎ 1 প্লাস এই 2 এর অর্ধেক 1 এ হলো 2 ইকুয়াল টু হবে 10 কিলোনিউটন মিটার, হচ্ছে যে এই কাপল বিবেচনার আগে। এখন যদি কাপল বিবেচনার পরে করি তাহলে তোমরা দেখো কি হবে, কাপল বিবেচনা এখন করলে শুধু এইটুকু ক্যালকুলেশন আমার করাই আছে, এই 10 এর সাথে শুধুমাত্র যে ক্লকওয়াইজ 20 আরো যোগ হয়ে যাবে আমাদের, যেহেতু ঘড়ি কাঁটার মুখী মোমেন্ট ছিল কাজে এটি যোগ হয়ে গেল 30 কিলোনিউটন। অর্থাৎ এই বিন্দুতে আমরা ডায়াগ্রামে ক্লিয়ার হবে আমাদের কাছে যে সি বিন্দুতে দুটা মোমেন্ট পাবো, একটা পাবো 10, একটা পাবো 30, আমরা ক্যালকুলেশন করে দেখলাম। এরপর ডি বিন্দুতে যখন যাব তখন আমরা দেখব যে আমাদের এই বিন্দুর মোমেন্ট যখন হিসাব করব তখন ডান পাশ এইটুকু হিসাব করে, মানে বাম দিকে অনেকগুলো ফোর্স আছে, এই জন্য বাম দিকের কল্পনাটা হিসাবটা করব না, আমরা শর্টকাট ডান দিকে হিসাবটা শুধু করে নিব। সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা তোমাদেরকে আগেও বলেছি যে যখন আমরা কোনো সেকশনের ডান পাশ বিবেচনা করব তখন সাইন কনভার্সন সাইন এই সিম্বলিক বিষয়টা কিন্তু উল্টো হয়ে যাবে, তখন কিন্তু ঘড়ি কাঁটা মুখীটাকে নেগেটিভ ধরবো এবং ঘড়ি কাঁটার বিমুখীটাকে কিন্তু পজিটিভ ধরে নিতে হবে। সেজন্য দেখো এই লোডটা ঘড়ি কাঁটা মুখী ঘোরার জন্য নেগেটিভ দিয়েছি, 1/2 ইন্টু 30 ইন্টু 2, অর্থাৎ এটার ক্ষেত্রে মোট লোড ইন্টু 2 ইন্টু 1/3 অফ 2, 1/3 অফ 2। এখানে আমাদের ক্যালকুলেশনের মানটা আসে -20 কিলোনিউটন রাইট হ্যান্ড সেকশন। এখন আমাদের ফাইনালি যখন আমরা শেষ বিন্দুটিতে যাব তখন এখানে আলটিমেটলি মান আমাদের 0 হবে। এখন যদি আমরা ডায়াগ্রাম আঁকি তোমরা দেখো যে এই বিন্দুতে 0, ডেঞ্জারাস পয়েন্ট যেটা ছিল পয়েন্ট এক্স এক্স সেকশনে ওখানে মান ছিল 22.5 পজিটিভ, দেখো এই মানটা আসছে পজিটিভ। এরপরে বি বিন্দুতে ছিল দেখো তোমাদের ক্যালকুলেটিভ মানটি ছিল 20, ওখানে আমরা 20 দিয়েছি, দেখো 20। এরপরে সি বিন্দু দেখো আমি কাপল বিবেচনার আগে ছিল কত, এই যে সেকশন বিফোর দ্য কাপল বিবেচনার আগে ছিল 10, কাপল বিবেচনার পরে হয়েছে 30, তার মানে বেড়ে গিয়েছে। দেখো তোমাদের পরের সেকশনে এখানে ছিল 10, এরপর পজিটিভলি বেড়ে 30 হয়েছে, ভার্টিক্যালি কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। তার মানে আমাদের এটা প্রমাণিত হলো যে কাপল থাকলে সেখানে মোমেন্ট ভার্টিক্যালি মোমেন্ট ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ভার্টিক্যালি আপ ডাউন করে। এরপরে দেখো আমরা যখন ডি বিন্দুতে এসে তখন আমরা ক্যালকুলেশন মানটা পেয়েছিলাম এখানে -20, দেখো আমাদের -20 আসছে। এরপরে এই ত্রিভুজাকার লোডের কারণে আমরা বলেছি সব সময়
আমাদের তোমাদের বললাম যে লোডের তীব্রতা যে আস্তে আস্তে কমে, তাহলে স্যাগিং কার্ভ হয়। এবং বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে অলওয়েজ এইরকম চিত্র থাকুক আর এদিক থেকে শুরু হয়ে তীব্রতা বাড়তে থাকুক, সব ক্ষেত্রে কিন্তু হুগিং কার্ভ হবে। এখানে কিউবিক কার্ভ 3 ডিগ্রি, এটাকে বলা হয় 3 ডিগ্রি প্যারাবোলিক কার্ভ, কিউবিক প্যারাবোলিক কার্ভ বা 3 ডিগ্রি প্যারাবোলিক কার্ভ। এটা কিন্তু হুগিং কার্ভ, এখানে শূন্য মিলে যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার আমরা পেয়েছি বা ইনফ্লেকশন পয়েন্ট। এখন আমরা ইনফ্লেকশন পয়েন্টের দূরত্বটা আমরা বের করা জানি, সেই আগের প্রবলেমে আমরা করেছিলাম, সেই অনুযায়ী যদি তোমরা বের করতে চাও এটা বের করে নিতে পারবে। আমি এটা আজকে আলোচনা করছি না, তোমাদেরকে গত ক্লাসের আলোচনাটা আমার মনে হয় সমৃদ্ধ আছে, সেখান থেকে তোমরা ইনফ্লেকশন পয়েন্ট, ডেঞ্জারাস পয়েন্টের দূরত্বগুলা পর্যায়ক্রমে বের করে নিবে। আমি তোমাদের সামনে এখন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করছি। দেখো আগের মতোই, এটা এটা বিমের ধরনটা একটু ভিন্ন। দেখো ক্যান্টিলিভার একটি বিম আছে, এটা ফিক্স সাপোর্ট, এর সাথে একটি বিম আছে 311 অর্থাৎ 4 মিটার দৈর্ঘ্যের একটি বিম আছে। এই বিমের উপর দুই ধরনের লোড আছে, দুই ধরনের, একটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 20 কিলোনিউটন পার মিটার, আর একটি আছে আগের মতোই আরেকটি বিন্দুতে, সেটি দেখো সেটি দেওয়া আছে আরেকটি ফোর্স, যেটি বিমের অ্যাক্সিস থেকে 0.7 মিটার উপরে গিয়ে আবার ডান দিকে 0.5 মিটার গিয়ে ওখানে সেই ফোর্সটি আবার আগের প্রবলেম আমরা দেখলাম ভার্টিক্যালি ছিল, এখন এটা ভার্টিক্যাল না থেকে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাইড আছে ফোর্সটি। এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা অ্যানালাইসিস আগে কখনো করিনি, এখন এই অ্যানালাইসিসটা শিখলে এই ফোর্স কিভাবে বিশ্লেষণ করতে হয়, এই ফোর্স বিশ্লেষণ আমরা শিখলে কিন্তু আমরা তারপরে কার্যক্রম আগের মতোই থেকে যাবে। তবে যেহেতু বিম এটি ক্যান্টিলিভার, আমরা পর্যায়ক্রমে দেখিয়ে দিব তোমাদেরকে কিভাবে ডায়াগ্রাম, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আঁকতে হয়। শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো হয়তো বা বাই দিস টাইম হয়তো অন্য কোথাও শিখতে পারো অথবা বই পড়ে শিখতে পারো, যে তোমরা জানো যে সব সময় ক্যান্টিলিভার বিম মুক্ত প্রান্ত থেকে হিসাব করতে হয়। এটা কিন্তু আমি বলবো না যে সঠিক, কারণ তোমরা সবসময় বাম দিক থেকে হিসাব করবে, এটা হলো আমার পরামর্শ। তাহলে তোমাদের একই হবে, ক্যালকুলেশন একই হবে, কিন্তু তোমাদের কখনো মুক্ত প্রান্ত বিবেচনা করে। এই সাপোর্টটি যদি বাম দিকে থাকতো তাহলে মুক্ত প্রান্ত কিন্তু ডান দিকে আসতো, কিন্তু আমরা যেহেতু বাম দিকে মুক্ত প্রান্ত পেয়েছি, তাহলে আমরা এটা দেখে নিব এটা কিভাবে কাজ করতে হয়। আমরা এখন পর্যায়ক্রমে যে কাজটি করবো সেটি তোমরা দেখো। আমি বলে নিই যে এখানে দেখো এই ফোর্সটি, যে আমাদের মূল ডায়াগ্রাম যেটি আগের উপরে দেখতে পাচ্ছ, এ বিন্দু, এবং এখানে ফিক্স সাপোর্ট, এখানে বিন্দুর নামকরণ আমি কোনে পরে করছি। এই 40 কিলোনিউটন আমরা যখন শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব বা বেন্ডিং মোমেন্ট, আমাদের হরিজন্টাল ফোর্স, বিম যেহেতু হরিজন্টাল মেম্বার, কাজেই এই বিমের অ্যাক্সিস বরাবর প্যারালাল অথবা এর অক্ষ বরাবর যে ফোর্স গুলো কাজ করবে সেটার কোনো ক্যালকুলেশন আমরা এই ক্ষেত্রে করব না। আমরা শুধুমাত্র বিমের উপরে উলম্ব বা পারপেন্ডিকুলার যে ফোর্স গুলো কাজ করবে সেগুলো নিয়ে কাজ করবো। কাজেই আমরা জানি যে তির্যক বল বা ইনক্লাইন্ড ফোর্সের দুটি উপাংশ থাকে, একটি ভার্টিক্যাল, একটি হরিজন্টাল। তো সেই যেহেতু এই ফোর্সটি, অ্যাপ্লাইড ফোর্সটি আমাদের ইনক্লাইন্ড, কাজে এটাকে কিন্তু আমরা বিশ্লেষণ করে নিব আগে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল এটি অ্যাপ্লাইড আছে, এটাকে আমরা একটা ভার্টিক্যাল এবং হরিজন্টালি আমরা বিশ্লেষণ করলে পাবো যে 40 sin 30, তাহলে ভার্টিক্যাল হবে এটি 20 কিলোনিউটন। আমরা নিচের ফিগারটা দেখতে পাচ্ছি, এটি এর ভার্টিক্যাল উপাংশটা হবে 20 কিলোনিউটন, এখানে দেখতে পাচ্ছি বিস্তারিত ক্যালকুলেশন, এবং এর হরিজন্টাল উপাংশটি হবে 40 cos 30, তার মানে 34.64 কিলোনিউটন। তোমাদেরকে বলেছি দেখো এইখানে যেহেতু এই ফোর্স দুটি, এই একটি তির্যক বলে দুটি উপাংশ আমরা পেলাম, একটি ভার্টিক্যাল পিওর, একটি পিওর হরিজন্টাল। এই দুটি ফোর্সই কিন্তু এই বিমের এই অক্ষ, যে বিন্দুতে আমাদের এল প্যাটার্নটি গিয়ে সংযুক্ত আছে বিমের অক্ষের সাথে, ওই বিন্দুতে কিন্তু একটা 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 প্রভাব তৈরি করবে। সে প্রভাবটি কেমন দেখো, এই যে হরিজন্টাল উপাংশ যেটি, এই হরিজন্টাল ফোর্সটি কিন্তু বিমের অ্যাক্সিস থেকে 0.7 মিটার দূরে, কাজে এর টেন্ডেন্সি কিন্তু বাম দিকে ঘোরানো, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরানোর একটা টেন্ডেন্সি তৈরি করবে। একইভাবে দেখো এই অ্যাক্সিসে আবার এই 20 কিলোনিউটন যেটি ভার্টিক্যাল উপাংশ আছে, এটি দ্বারা কিন্তু ঘড়ি কাঁটার দিকে ঘোরানোর একটা টেন্ডেন্সি গ্রো করবে। অর্থাৎ এইখানে এই দুইটা ফোর্সের দ্বারা দুই মুখী, যেহেতু হরাইজন্টাল বাম দিকে এবং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই দুটি ফোর্সের দ্বারা কিন্তু একটা মোমেন্ট ডেভেলপ হবে। এটা বীজগণিতিক যোগফল করলে আমরা দেখবো কতটুকু মোমেন্টটা, সেটি কিন্তু এই বিমের অ্যাক্সিসে যে সংযোগ বিন্দু আছে এইখানে কিন্তু অ্যাপ্লাই হবে। উপরন্তু ভার্টিক্যাল ফোর্সটা আবার কিন্তু এই বিন্দুতেই, আমরা আগের প্রবলেমটা দেখে আসলাম, এই কিন্তু ভার্টিক্যাল উপাংশটি কিন্তু এখানে অ্যাপ্লাইড হয়ে যাবে। কিন্তু মনে রাখার বিষয়, হরাইজন্টাল ফোর্সের কোনো প্রভাব এই মোমেন্ট তৈরি করার ক্ষেত্র পর্যন্তই শুধু থাকবে, এরপরে আর তার অ্যাক্সিসে, যেহেতু অ্যাক্সিয়াল ডায়াগ্রাম আমরা আঁকি না,
এই জন্য এই ফোর্সের অ্যাকশনটাও আর আসবে না, শুধু মোমেন্ট তৈরি করে দিয়ে তার কার্যক্রম শেষ, আমরা শেষ করে দিব। আমরা দেখি পরের স্লাইডে কি করছি। দেখো তোমরা, আমরা পরের স্লাইডে ওটাকে দেখিয়েছি এবং দেখো মোমেন্ট ক্যালকুলেশনটা আমরা দেখিয়েছি যে যেটা আমি আলোকপাত করলাম এতক্ষণ। এই ফোর্স এই বিন্দুতে, এই বিন্দুটা দেখো, এই যে সংযোগ বিন্দুটাতে মোমেন্ট ডেভেলপ করে চেক হিসাব করবো কিভাবে, এই 20 কিলোনিউটন 0.5 মিটার, এই যে দেখাচ্ছি আমরা লাল কালি দিয়ে, এটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, এই জন্য পজিটিভ, মাইনাস এই 40 cos 30 অর্থাৎ 34.64 কিলোমিটার বাম দিকে ঘোরাবে, নেগেটিভ, ইন্টু 0.7 মিটার উপরে আছে, এটা দ্বারা আমাদের কিন্তু নেগেটিভ একটি মোমেন্ট ডেভেলপ করেছে, এখানে নেগেটিভ 14.25 কিলোনিউটন মিটার। দেখো সেটি এই বিন্দুতে ঘড়ি কাঁটার বিমুখে আমরা দেখিয়েছি তোমাদের, এই মানটি হবে নেগেটিভ 14.25 কিলোনিউটন মিটার। এবং দেখো অ্যাক্সিয়াল যে ফোর্সটি আছে 34.64 কিলোমিটার, এটা দেখিয়েছি, এর মূলত কার্যক্রম আর নেই এই মোমেন্ট তৈরি করা পর্যন্ত, কিন্তু ভার্টিক্যাল ফোর্সটা কিন্তু আগের মধ্যে বসে থাকলো এখানে। আমরা পরবর্তী ক্যালকুলেশন এটা দেখি। এখন দেখো আমরা সিম্পলি সাপোর্টেড বিমের এতক্ষণ অনেকগুলো 4টা বা 5টা প্রবলেম করিয়েছি, এখন এটি আসছে ক্যান্টিলিভার বিম। তোমরা দেখো ক্যান্টিলিভার বিমে কিন্তু তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ যে ক্যান্টিলিভার বিমে কিন্তু আমাদের একটু ব্যতিক্রম কিছু আলোচনা আছে, সেটি হলো যে ক্যান্টিলিভার বিমের বৈশিষ্ট্যটা কি বলেছিলাম, যে ফিক্স সাপোর্টের উপরে অবস্থান করে ক্যান্টিলিভার বিম, এবং একই সাথে সে ভার্টিক্যাল ফোর্স প্রতিহত করার ক্ষমতা রাখে, হরিজন্টাল ফোর্স প্রতিহত করার ক্ষমতা রাখে, এবং মোমেন্টকে প্রতিহত করার সে ক্ষমতা রাখে। তোমরা একটু খেয়াল করবে এখানে, দেখো এইখানে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 20 কিলোনিউটন মিটার, এবং কনসেন্ট্রেটেড লোড 20 কিলোনিউটন মিটার, এবং মোমেন্ট আছে একটি, প্রত্যেকে কিন্তু দেখো এই লোডটি, ডিস্ট্রিবিউশন লোডটি কিন্তু ঘড়ির কাঁটার দিকে, যেহেতু সাপোর্ট ডান পাশে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরানোর টেন্ডেন্সি, 20 কিলোনিউটন ফোর্স দ্বারাও কিন্তু একইভাবে মোমেন্ট ডেভেলপ ঘড়ি কাঁটা বিপরীত দিকে, এবং আরেকটি যে অ্যাডিশনাল মোমেন্ট তৈরি হয়ে আছে বিশুদ্ধ মোমেন্ট 14.25 কিলোনিউটন মিটার, এটিও কিন্তু ঘড়ি কাঁটা বিপরীত দিকে। কাজেই এই 3 ধরনের ফোর্স এবং মোমেন্ট দ্বারা তৈরি যতগুলো মোমেন্ট হবে সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ ঘোরানোর টেন্ডেন্সি তৈরি, কিন্তু সাপোর্ট কিন্তু সেটি হতে দিবে না। সাপোর্ট কি করবে, তার উল্টো দিকে সে একটা রিয়াক্ট করবে, রিয়াকশন তৈরি করবে, সেটিকে আমরা কিন্তু এই যে আলাদা কালার দিয়ে দেখিয়েছি। দেখো এটা এম ডি বলেছি, ডি বিন্দুতে যেহেতু এটি মোমেন্ট, আমরা বিন্দুর নামকরণ করেছি এ বি সি ডি। ডি বিন্দুতে কিন্তু এর সমস্ত বলের প্রভাবটা সে যেহেতু একাই রেজিস্ট করবে, একাই 100, একটি মাত্র সাপোর্ট, কাজে সে কিন্তু সব ধরনের ফোর্সকে প্রতিহত করে, আমরা এই বৈশিষ্ট্যই পড়ে আসছি ফিক্স সাপোর্ট। এই জন্য এই মোমেন্টটা কিন্তু ঘড়ির কাঁটার মুখে ডেভেলপ, অর্থাৎ এইখানে এক্সটার্নাল ফোর্স দ্বারা যে ডিরেকশনে ফোর্স মোমেন্ট ডেভেলপ করবে, সাপোর্ট তার উল্টো ডিরেকশনে সেটাকে রেজিস্ট করে ইকুইলিব্রিয়ামে রাখবে এই স্ট্রাকচারটিকে। আমরা এখন দেখি রিঅ্যাকশন ক্যালকুলেশন করি। দেখো হরিজন্টাল ফোর্স যদি করি, ডি বিন্দুতে যেটি আছে, এটা যেহেতু এই যে অ্যাক্সিয়াল ফোর্স, এটা হিসাবে আমরা না করলেও পারতাম, তারপর তোমাদের দেখিয়েছি। এটা যে মান হবে, এটা যেহেতু লেফট হ্যান্ড ওয়াইজ ছিল, এটি বাম দিকে ক্রিয়াশীল ছিল, কাজে এটি কিন্তু এর প্রতিক্রিয়াটা ডান দিকে হবে, তাহলে কিন্তু এই সাপোর্টটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো যাই হোক, ওটি আমাদের সাবজেক্ট না, মূল সাবজেক্ট না। এরপর ভার্টিক্যাল ফোর্স যদি অ্যানালাইসিস করি, টোটাল যে ফোর্সটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুখে কাজ করছে, সাপোর্ট একাই কিন্তু সেটা ভার্টিক্যালি আপওয়ার্ড দিবে, তাহলে কিন্তু স্ট্রাকচারটি স্টেবল থাকবে বা ভারসাম্য অবস্থায় থাকবে। আমরা দেখি ডি বিন্দুতে কিন্তু সে একাই এই সকল লোড নেবে, কাজে এখানে অ্যাপ্লাইড ফোর্স ছিল এটা কত, 20 × 3 মিটারের উপরে প্লাস এই 20 ডাউনওয়ার্ড, তাহলে কত হলো, এই 80 কিলোনের একাই কিন্তু ভিডি, অর্থাৎ এই ডি বিন্দুতে কিন্তু শিয়ার ফোর্স হিসাবে কাজ করবে, অথবা রিয়াকশন অ্যাট ডি হিসাবে কাজ করবে এটি। এবং এইখানে রিয়াকশন মোমেন্ট কতটুকু হবে সেটা আমরা হিসাব করে নেই। এটা আগের মতো কিন্তু ওই বিমের সাধারণভাবে স্থাপিত বা ওইসব বিমের মতো কিন্তু ওভারহ্যাঙ্গিং এর মতো এটা হিসাব করা হবে না। এটা আমি এখানে আগে মোমেন্ট বের করে নিই, রেজিস্টিং মোমেন্ট কতটুকু হয়। সেই রেজিস্টিং মোমেন্ট দেখো ডি বিন্দুতে সামেশন আমরা কত করেছি, মোমেন্ট ডি তে বের করেছি যেটি 20 কিলোমিটার নেগেটিভ ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ ইন্টু দূরত্ব হলো এখানে টোটাল লোড, ইন্টু দূরত্ব হলো 1 ইন্টু ওই 3 অর্ধেক অর্থাৎ 1.5, তাহলে 112 and 1.5 and 3.5 মাইনাস এই 20 ইন্টু 1, অর্থাৎ এখান থেকে 1 মিটার দূরে আছে, এবং এখানে এক্স যে অ্যাডিশনাল মোমেন্ট আছে 14.2, এটি নেগেটিভ, এজন্য নেগেটিভ ভাবে বীজগণিতিক ভাবে যোগফল হয়ে আমরা দেখতে পাচ্ছি যে
244.25 কিলোনিউটন মিটার। এই মানটি পজিটিভ আসছে, তোমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করে দেখবে যে মোমেন্ট ডি ইকুয়াল টু, এখানে আমাদের একটু ইকুয়াল চিহ্নটা হয়নি, এটা দিলে তোমরা এই মানটি বা পজিটিভ মান পাবা। অর্থাৎ আমি যেভাবে কল্পনা করেছিলাম যে এই সবাই মিলে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত ঘড়ির কাছে ঘড়ির কাঁটার দিকে সে পজিটিভ মোমেন্ট এখানে দিয়ে এটাকে রেজিস্ট করবে এবং ফাইনালি ভারসাম্য অবস্থায় থাকবে। আমরা এখন শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখি কিভাবে ক্যালকুলেশন করি। দেখো 1 সেকশনে শেয়ার ফোর্সটি মানে এখানে যদি কোনো ফোর্স নেই 0, 2 সেকশনে যখন যাব তখন বাম পাশে যে ফোর্স সেটি কত, ডাউনওয়ার্ড 20 ইন্টু 30 মিটার, 3 মিটার উপরে আছে তাহলে -60। এরপরে 3 সেকশনে যাব তখন আর কোনো ফোর্স নেই, কাজে একই মান হবে। এরপরে যখন আমরা 4 সেকশনে যাব তখন আরেকটি ফোর্স নিম্নমুখী যুক্ত হয়ে যাবে, সেটি হবে তোমার 60-র সাথে আরো -20, 80 নেগেটিভ। এরপরে যখন 5 সেকশনে যাব তখন কিন্তু এর বাম দিকের আর কোনো ফোর্স নাই। এই কাজে তোমাদেরকে বলতে যে অ্যাডিশনাল মোমেন্ট আছে, মোমেন্ট কিন্তু ফোর্স নয়, এটা কিন্তু মোমেন্ট, এটা কিন্তু পিওর ফোর্স। এটি কিন্তু দেখো এর একক কিন্তু ভিন্ন, এটা কিলোমিটার, এটি কিন্তু কিলোনিউটন মিটার, কাজের সাথে যুক্ত হবে না। 5 সেকশনে মান একই থাকবে। 6 সেকশনে যখন আসবো তখন কিন্তু হবে রিয়াকশন বল কিন্তু শূন্য মিলে যাবে। কিভাবে দেখো, আগে 5 সেকশন পর্যন্ত ছিল পয়েন্ট -80, এখন 6 সেকশনে -80 কিন্তু আছে নিম্নমুখী, এবং এখানে একটা রিয়াকশন ভিডি আছে 80 কিলোমিটার আপওয়ার্ড, সেটি যুক্ত হয়ে এটাকে আমাদের কিন্তু শূন্য হবে, কাজে এটি কিন্তু ফাইনালি শূন্য। এখন ডায়াগ্রাম আমরা আঁকলে দেখতে পাবো এখানে 1 সেকশনে 0, তারপর 2 সেকশনে আমরা পেয়েছিলাম 60 কিলোমিটার, তোমরা আগের স্লাইডে দেখো 2 তে -60, এই জন্য কিন্তু -60 হলো। এরপরে কোনো ফোর্স নাই, এর জন্য কিন্তু 60 থাকলো। এরপর এখানে সে 20 কিলোমিটার একটা বল পেয়েছি, তার জন্য 60 সাথে 20 যোগ হলে বীজগণিতিক ভাবে কিন্তু এটা কিন্তু -80 দেখো, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 5 সেকশনে মান একই হবে, 5 সেকশনে মান 4 এবং 5 সেকশনে আগে যেহেতু ফোর্স নাই, এবং 6 সেকশনে এসে তোমাদের এই মানটি কিন্তু শূন্য হয়ে যাবে, আমরা দেখিয়েছি ক্যালকুলেশন, 6 সেকশনে শূন্য হবে। এইটা হলো তোমাদের মূলত শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবং একটা জিনিস লক্ষণীয় যে সাপোর্ট, এই বিমটা ডান পাশে সাপোর্ট আছে, যদি এটি বাম পাশে থাকতো এবং মুক্ত প্রান্ত যদি ডান পাশ হতো তাহলেও কিন্তু এই ডায়াগ্রামটা কিন্তু রেফারেন্স 00 লাইন যেটি আছে এটি নিচে হতো না, ডায়াগ্রামটা নেগেটিভ হতো। এটা ব্যাখ্যাটা একটু পরে দিব। যাই হোক, এটা কিন্তু নেগেটিভ ডায়াগ্রাম, তোমাদের এত হিসাব করার কোনো প্রয়োজন হবে না, তোমরা শুধুমাত্র বাম পাশ থেকে সবসময় শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করবে, তাহলে তোমাদের যেটি ডায়াগ্রাম সঠিক ডায়াগ্রাম আসবে, এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এখন আমরা দেখবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এই বিন্দুতে কোনো ফোর্স নাই, কাজে একটি কিন্তু মোমেন্ট কিন্তু এখানে শূন্য। এরপরে যখন আমরা বি বিন্দুতে আসবো তখন দেখবো বাম পাশে কিন্তু অনেকগুলো ফোর্স, মানে একটা ডিস্ট্রিবিউশন লোড আছে 3 মিটারের উপরে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করে নেগেটিভ, 20 ইন্টু 3 মিটার ইন্টু এর অ্যাপ্লাইড বিন্দুটা হবে ঠিক ক্রিয়া বিন্দুটা হবে, টোটাল লোডটা হবে ঠিক এই দূরত্বের মাঝখান দিয়ে 3 এর অর্ধেক দিয়ে, এই জন্য 90 নেগেটিভ। এরপরে সি বিন্দুতে যখন আসবো তোমাদেরকে বলেছি যেখানে বিশুদ্ধ মোমেন্ট থাকে সেইখানে কিন্তু বিশুদ্ধ মোমেন্ট হিসাব করার আগে এবং পরে দুইটা পয়েন্ট কিন্তু আমরা নিব। কাজে আমরা বলেছিলাম যে ভার্টিক্যালি আপ ডাউন করে, যেহেতু তোমাদের ইয়েটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, এই জন্য এখানে দেখো -20 ইন্টু 30 ইন্টু, এখান থেকে যদি হিসাব করি 1 এবং 3 এর অর্ধেক 1.5, তাহলে 1 টু 1.5 মানে 2.5 হচ্ছে, তাহলে এটা মোমেন্ট হবে -150 কিলোনিউটন মিটার। এটা কিন্তু মোমেন্ট বিবেচনার আগে। মোমেন্ট বিবেচনা করার পরে কি হবে, ওর সাথে শুধুমাত্র এটা ঘড়ি কাঁটার বিমুখে একটি আছে 14.25, দেখতে পাচ্ছ তোমরা, এটি যোগ করে দিলে এটা বেড়ে যাবে 164.25 কিলোনিউটন মিটার। সে তোমরা দেখতে পাচ্ছ সেকশন আফটার দ্য কাপল, অর্থাৎ কাপল বিবেচনার পরের অবস্থা এটি। এরপরে আমরা যখন ডি বিন্দুতে যাব তখন তোমরা দেখো ডি বিন্দু অর্থাৎ আমাদের কিন্তু শেষ বিন্দু না, এখানে কিন্তু একটা আমাদের মোমেন্ট আছে, এই যে এমডি কিন্তু আলাদা কালার দিয়ে দেখাচ্ছে, ওটা কিন্তু একটা মোমেন্ট আছে। আর যেখানে আমরা হিসাব করেছি দেখো -20 ইন্টু দূরত্ব হবে 1 1 2 এবং 3 5, 3 ইন্টু 2 এবং এখানে 3 এর অর্ধেক 1.5, অর্থাৎ 1 2 3 3.5, এবং এখানে কিন্তু দেখো যে এই আরেকটি বিশুদ্ধ মোমেন্ট আছে, এটি 14.25 নেগেটিভ,
ইন্টু আরেকটি ফোর্স আছে নেগেটিভ, এই যে নিম্নমুখী 20 কিলোনিউটন ইন্টু 1 মিটার দূরত্ব আছে, এটা হিসাব করলে নেগেটিভ 244.25 কিলোনিউটন। এবং এই অ্যাপ্লাই রেজিস্টিং যে মোমেন্টটি আছে এটি ব্যতীত কিন্তু এখানে নেগেটিভ এত কিলোনিউটন মিটার। এখানে বলা হচ্ছে সেকশন বিফোর এমডি মোমেন্ট, অর্থাৎ রেজিস্টিং মোমেন্টের বিবেচনা করার আগ মুহূর্তের মোমেন্ট এখানে কিন্তু এটি ডেভেলপ করেছে। তোমরা দেখতে পাচ্ছ যেহেতু একটা মোমেন্ট ডেভেলপ করে আছে, কাজে ওটা যখন হিসাব করবো ওর সাথে তখন বীজগণিতিক যোগফল শূন্য হয়ে যাবে, অর্থাৎ ডি বিন্দুর মোমেন্ট ফাইনালি ওখানে গিয়ে শূন্য। আমরা ডায়াগ্রাম আঁকলে দেখতে পাচ্ছি, দেখো এখানে শূন্য, এখানে 90, এখানে 150, কারণ এখানে তোমাদের বলেছিলাম কাপল থাকলে ওই বিন্দুতে ভার্টিক্যালি কিন্তু মোমেন্টের লাইনটা আপ ডাউন করে, আর যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই অবস্থা। এরপরে কিন্তু আমাদের এইখানে এসে আমাদের বেন্ডিং মোমেন্টের মানটা আরো বেড়েছে 244.25, এবং এখানে গিয়ে যখন বীজগণিতিক যোগফল করে তখন শূন্য হয়ে গিয়েছে। তো এই তোমাদের এই প্রবলেমটা এভাবে সলভ করা হলো। তোমাদের আরেকটি জিনিস আমি বলে রাখি, যে তোমরা হয়তো জানো কিনা জানি না, আমি আলোচনা করেছিলাম আমরা বিভিন্ন বিন্দুতে কিন্তু মোমেন্ট নিয়ে নিয়ে কিন্তু আমরা মোমেন্ট ডায়াগ্রাম সবগুলো প্রবলেমই করেছি, অন্যভাবে কিন্তু আঁকা যায়, শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকেও কিন্তু বেন্ডিং মোমেন্ট আঁকা যায়। আমরা বলেছিলাম একদিন প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম হয়তোবা, যে আমাদের এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা দেখতে কেমন, যদি এখানে একটা সেকশন নেই, যেহেতু এখানে একটা শেয়ার ফোর্স মানে এখানে একটা সেকশন, এটা কিন্তু দেখতে ত্রিভুজের মতো হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল জানি, যে ক্ষেত্রফলটা হবে সেটি সেই 2 সেকশন বরাবর মান হবে। এরপরে আরো একটি ডায়াগ্রাম আছে এখানে আয়তক্ষেত্রের মতো দেখি, এটা ক্ষেত্রফল যদি যোগ করি এর সাথে, তাহলে এই বিন্দুর আমরা বেন্ডিং মোমেন্টের মান পাবো। একই সাথে আবার যদি একটা নতুন এই আয়তক্ষেত্র পেয়েছি, এই আয়তক্ষেত্রের মান যদি ওর সাথে ক্ষেত্রফলটা যদি যোগ করি তাহলে কিন্তু একটি মান পাবো, সেটি কিন্তু এই বিন্দুর ডি বিন্দুর তোমাদের মোমেন্টের মান হবে। ফাইনালি রিয়াকশন মানে রেজিস্টিং যে মোমেন্ট আছে সেটির সাথে বীজগণিতিক যোগফলে কিন্তু শূন্য হয়ে যাবে। কাজে প্রত্যেকটি প্রবলেমে কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকেও আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি বা ক্যালকুলেশন করতে পারি। তবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন যখন ত্রিভুজাকার লোড বা ট্রায়াঙ্গুলার লোড থাকে ওই ক্ষেত্রে কিন্তু একটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ 2 ডিগ্রি আর 3 ডিগ্রি প্যারাবোলিক কার্ভের ক্ষেত্রে ফাইনালি খুব সুন্দর সূক্ষ্মভাবে কিন্তু মুক্ত প্রান্তের হিসাবে কিন্তু বেন্ডিং মোমেন্টের মান 0 0 নাও মিলতে পারে। সেজন্য বিভিন্ন পয়েন্ট ভিত্তিক বেন্ডিং মোমেন্টের মান বের করাটাই বুদ্ধিমানের কাজ। তবে তোমরা যখন এই প্রবলেম গুলা অ্যানালাইসিস করতে করতে বেশি দক্ষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা এমনি ক্যালকুলেটর দিয়ে বলতে পারবে যে কোন বিন্দু শেয়ার ফোর্স কত, তখন কিন্তু এত ওই যে বিস্তারিত লিখে লিখে করার কোনো প্রয়োজন হবে না। এটা হচ্ছে তোমরা বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবা যে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমাদের বাড়ির কাজের জন্য আমি কিছু প্রবলেম এখানে দেখাচ্ছি, স্লাইড গুলো তোমাদেরকে আমি দেখিয়ে যাই, তাহলে তোমরা বাসায় বসে বসে কাজ করবে, তোমাদের অনেক অভিজ্ঞতা হবে এবং তোমরা খুব পারদর্শী হবে। এই সাবজেক্টটার কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে, এই সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের যোগসূত্র আছে। কাজে তোমরা এখানে যদি কেউ দুর্বলতা থেকে থাকে কারো, বা কেউ ফাঁকি দিয়ে থাকো, বা কেউ হয়তো পড়োনি বাসায়, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। সেজন্য আমি বলছি আমার এখানে কিছু এক্সারসাইজ প্রবলেম আছে, তোমাদের আমি দেখাই। এই প্রবলেম গুলা তোমরা দেখবে এবং বাসায় অ্যানালাইসিস করবে। এটা আমি বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে দিলাম, পরবর্তী তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো আমি জমা নিব, এবং আশা করি তোমাদের কোনো এক সময় প্র্যাকটিক্যালের হয়তো সিচুয়েশন অনুযায়ী সরকার ঘোষণা করবে তোমাদের ফিজিক্যালি হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে আসার জন্য, তখন এগুলোর এই অ্যাসাইনমেন্ট গুলো আমার বাড়ির কাজ হিসেবে থাকলো তোমরা কিন্তু নিয়ে আসবে। তোমরা দেখো এখানে একটা ওভার হ্যাঙ্গিং বিম আছে, বাম দিকে মুক্ত প্রান্তে কিন্তু একটি বিশুদ্ধ কাপল দেওয়া আছে বা মোমেন্ট দেওয়া আছে, এবং এখানে রোডের যে ধরনগুলো এখানে দেওয়া আছে, ট্রায়াঙ্গুলার লোড, কনসেন্ট্রেটেড লোড, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড লোড, সব কিন্তু অ্যানালাইসিস আমরা করেছি, এবং এরকম রেডিমেড কিন্তু মোমেন্ট তৈরি হয়ে আছে, কিন্তু আমরা এই মিনিটের আগের প্রবলেমটা কিন্তু মোমেন্ট তৈরি করে নিয়ে কাজ করলাম। তো কাজে এটা কিন্তু তোমাদের এরকম প্রবলেমটা কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি, কাজে এটা আমার মনে হয় না অ্যানালাইসিস করে তোমাদের কোনো প্রবলেম। এরপর আরেকটি প্রবলেম আছে, দেখো যে আমরা এর আগের প্রবলেমটিতে দেখিয়েছিলাম যে আমাদের সলভ করার শেষের প্রবলেমটি, যে এই বিমের অক্ষের সাথে কিন্তু মানে অ্যাক্সিসের সাথে সরাসরি কিন্তু ট্রায়াঙ্গুলার কোনো ইনক্লাইন কোনো লোড ছিল না, এখানে কিন্তু তাই আছে। কাজে এই লোডটাকে যখন আমরা বিশ্লেষণ করব তোমাদের আমি বলেই দিই, এটা কিন্তু একটি হরাইজন্টাল ফাংশন অ্যাক্সিস বরাবর, আর একটা কিন্তু এখানে সরাসরি ভার্টিক্যাল হয়ে কাজ করবে, অর্থাৎ 16 sin 60 অর্থাৎ 16 sin 60 যেটা করবে সেটা কিন্তু ভার্টিক্যাল ফোর্স ডাউনওয়ার্ড হবে, এবং 16 cos 60 যেটি সেটি কিন্তু বাম দিকে, এটা বিমের অক্ষ বরাবর। কাজে ভার্টিক্যালটা নিয়ে তখন আমরা কাজ করে বিমের
কিন্তু অ্যানালাইসিস করতে পারো। আমরা এরকম কাজ অনেক করেছি, কাজে এটা আমাদের মনে হয় না কোনো প্রবলেম হবে। এরপরে এরকম কাজও আমরা করেছি, দেখে বিশুদ্ধ মোমেন্টই শুধু এখানে আছে, কিন্তু এখানে কনসেন্ট্রেটেড লোড এটুক ইকুয়াল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং ট্রাঙ্গুলার লোড, এই কাজটি কিন্তু আমরা এরকম প্রবলেম করে আসছি এবং আমরা মনে হয় পারবো। এটা অন্য একটি রকম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা ওভারহ্যাঙ্গিং বিম এবং টোটাল বিমের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়ে আছে, সেই লোড, এবং আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করা জানি। আর 3টি লোড দেওয়া আছে, এবং মজার ঘটনা হলো আমরা প্রথম যে প্রবলেমটি এক্সাম্পলটি আমরা সলভ করেছিলাম সেটি কিন্তু এরকমই ছিল। এটার বৈশিষ্ট্য তোমরা হয়তো বুঝতে পেরেছো, এটাকে সিমেট্রিক্যাল বলা হয় এবং লোডের ক্ষেত্রে সিমেট্রিক্যাল, দূরত্ব এবং লোডের উভয়ের ক্ষেত্রে কিন্তু সিমেট্রিক্যাল, কারণ এখানে যত দূরত্বে যেদিকে যাও একই মানের লোড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুক্ত প্রান্তে উভয় দিকেই 8 কিলোনিউটন 8 কিলোনিউটন এবং মাঝখানে 16 কিলোনিউটন। এটাকে কিন্তু আমরা প্রথমেই এক্সাম্পল যে ছিল আমাদের সেটা কিন্তু আমরা করেছি, কাজে এটা আমাদের মনে হয় কোনো প্রবলেম হবে না। এরপরে যেটা আছে এটা দেখো, এটা একটু তোমাদের বুঝতে হবে সুন্দর করে। এটা শুধুমাত্র দুইটাই আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এটা একটি দেখো মান আছে 2 কিলোনিউটন মিটার টোটাল এ টু লাস্ট পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত বিমের, এবং আরেকটু পুরন্ত 4 কিলোনিউটন মিটার, সেটি আছে কিন্তু তাকে এ থেকে বি পর্যন্ত। কাজে দুটাই ডিস্ট্রিবিউশন লোড, একটা বিমের টোটাল 8 মিটার দৈর্ঘ্য ব্যাপী, আরেকটি আছে 6 মিটার দৈর্ঘ্য। এটা কিন্তু সমাধান তোমরা করতে পারবে আশা করি। এবং এখানে এটাও কিন্তু আমরা এই প্রবলেম গুলো সলভ করেছি, যে 3টি কনসেন্ট্রেটেড লোড আর একটি সমবায় বিস্তৃত লোড বা ইকুয়ালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, 3 মিটার দৈর্ঘ্য ব্যাপী ক্যান্টিলিভার বিম। কাজে এটা আমরা যে সর্বশেষ প্রবলেম এক্সাম্পলটা সলভ করলাম সেটা একই রকম। এখানে একটু ব্যতিক্রম আছে এই প্রবলেমটাতে। তোমাদের দেখো এটা কিন্তু সিম্পলি সাপোর্টেড বিম, বাট আমাদের রোলার সাপোর্টটি ভার্টিক্যালি আপওয়ার্ড, কিন্তু এটাকে নিচের দিকে, যে এখানে সাপোর্ট একটি হিঞ্জ সাপোর্ট যেটি সেটি নিম্নমুখী কাজ করছে। কাজে এই ক্ষেত্রে আমাদের রিয়াকশন কিন্তু এটা ঊর্ধ্বমুখী, এটা নিম্নমুখী হতে হবে, নাহলে কিন্তু বিমটি আমরা ক্যালকুলেশন করে দেখব। এই কাজটি তোমরা যদি ভালোভাবে কেউ করতে পারো তাহলে আমি বুঝবো তোমাদের এই ক্লাসটা আমার নেওয়া সার্থক হয়েছে। কারণ আমরা যখন মোমেন্ট এ বিন্দুতে নিব তখন কিন্তু এই ফোর্স 200 কিলোনিউটন ঘড়ি কাঁটা বিপরীত দিকে হবে, 30 কিলোনিউটন ঘড়ি কাঁটা বিপরীত দিকে, এটা ঘড়ি কাঁটার দিকে। আর এইখানকার রিয়াকশনটা কিন্তু আমরা ডাউনওয়ার্ড ধরবো, নিচের দিকে দেখো, সাপোর্ট যেহেতু অ্যাক্সিসের উপরে আছে, কাজে সে নিচের দিকে চাপ না দিলে কিন্তু এখানে ওভারহ্যাঙ্গিং আছে, এটা কিন্তু আমরা সভাপতি বুঝতে পারছি যে এটা ঘূর্ণন সৃষ্টি করে। কাজে এটা নিম্নমুখী দিলে তখন কিন্তু এটা যখন এখানে এই বিন্দুতে মোমেন্ট দিব তখন এটা ক্লকওয়াইজ মোমেন্টে, আর আর বি যেটি সেটি ডাউনওয়ার্ড মুখী হবে, সেই হিসাবে কাজ করবো, দেখবো আমাদের অ্যানালাইসিস করে ফেলতে পারবো আমরা। এবং এইখানে একটা আরেকটি বিম দেখো, আমরা এতক্ষণ ডান পাশে সাপোর্ট দিয়ে শিখেছিলাম, এবার বাম দিকে ফিক্স সাপোর্ট দিয়ে কিন্তু ক্যান্টিলিভার বিমের যেটি আমরা অ্যানালাইসিস করে শিখলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা। এটা আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, এরকম প্রবলেম আমরা 2-3টা করেছি অলরেডি। এবং এরপরে এটি আছে, এটি একটু ব্যতিক্রম। এখানে লোডিং এর ক্ষেত্রে দেখো তোমরা, এখানে ইনক্লাইন ফোর্স আমরা অ্যানালাইসিস করতে পারি, দুটো অংশ হবে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। হরিজন্টালটা কোনো বিবেচনা আসবে না, এখানে বিশুদ্ধ মুভমেন্ট আছে, এটি আমরা করেছি। এই চিত্রটা নিয়ে একটু ভিন্নতা আছে, দেখো এখানে লোডের তীব্রতা 40 কিলোনিউটন পার মিটার, এখানে 20, অর্থাৎ এই 20 লাইনকে যদি আমি এর সাথে হরিজন্টালি যদি একটু যেটাকে বলা হয় প্যারালাল লাইন টানি, তাহলে কিন্তু এইখানে মান 20 কিলোনিউটন এবং এখানে মান 20 কিলোনিউটন হবে। এবং এই মানটা যখন এই 20-40 থেকে বাদ দেবে তখন কিন্তু নিচে একটি হবে ইকুয়ালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, আর উপরেরটা কিন্তু ট্রায়াঙ্গুলার হয়ে যাবে। এটা কিন্তু একটা বেসিক কনসেপ্ট। এই শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত একটা এর প্যারালাল লাইন টানলে তাহলে নিচের যে অংশটুকু পেয়ে যাচ্ছে সেটি কিন্তু 20 কিলোনিউটন মিটার কিন্তু ইকুয়ালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, আর উপরেরটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল থেকে, তখন আমরা ওটা ট্রায়াঙ্গেল হিসাবে বিবেচনা করব এবং নিচেরটাকে কিন্তু আমরা সমভাবে বিস্তৃত লোড হিসাবে হিসাব। তোমরা হয়তো বা বুঝতে পেরেছো আমার কথা। এটা যেহেতু 40 এখানে 20, কাজে 20 মান করে একটি সমান একটি লাইন টেনে নিব, তাহলে 20 নিচের কি হবে সমভাবে বিস্তৃত, আর উপরে যেহেতু এখানে 20 এখানে 40 আছে, কাজে উপরন্ত 20 টুকু কিন্তু এখানে ট্রায়াঙ্গেল তৈরি করবে। কাজে একটা ট্রায়াঙ্গেল হিসাবে সলভ করব আর একটি সমভাবে বিস্তৃত হিসাবে আমরা সলভ করব, কাজে এটা আমার মনে সমস্যা হবে না। এরপরে এরকম আমার ফোর্স অ্যানালাইসিস করেছি, এটা তোমরা দেখবে। এবং আমার মনে হয় শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট সম্পর্কিত সমস্ত প্রবলেম আমাদের মনে হয় শেষ হয়েছে, এবং আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা তোমাদের নাই আশা করি। যদি থাকে আমরা কখনো যদি সুযোগ পাই সেটি আমরা
এখান থেকেই আমরা সমাধান করার চেষ্টা করব এবং ফিজিক্যালি যদি কখনো সুযোগ হয় আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং তোমাদের সাথে তোমাদের উত্তরোত্তর তোমাদের সফলতা কামনা করছি এবং আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।